আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই নো সিগন্যাল 24 এর নতুন আরো একটি ভিডিওতে। মে মাসের 12 তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করে জানিয়ে দিন এবং আমাদেরকে সাপোর্ট করুন। ভিডিওতে একটি লাইক দিন, ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক প্রচার করুন যাতে করে অগণিত মানুষ শরণার্থী আপডেট ইনফরমেশনগুলো জানতে পারেন। আপনারা এরই মধ্যে একটি তথ্য পেয়েছেন, এটি একবারে সঠিক, কারণ ইতালির স্থানীয় দৈনিকগুলো একযোগে প্রচার করেছে বাংলাদেশ, মিশর এবং ক্যামেরুন এই তিনটি দেশকে ইতালি সরকার নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করতে যাচ্ছে। এই নিরাপদ দেশটা কি, এটি অন্তর্ভুক্ত করলে বাংলাদেশিদের কি ক্ষতি হবে সেটি জানা মূল বিষয়। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বিশেষ করে ইতালিতে প্রবেশ করার পর বাংলাদেশিরা সাধারণত রাজনৈতিক আশ্রয় বা সহিংসতা থেকে বেঁচে আসার জন্য ইতালিতে এসেছেন এবং ইতালিতে থাকতে চান, এই ধরনের কমপ্লেইন করে বা কেস করে, যেটিকে স্বাভাবিকভাবে আমরা রাজনৈতিক আশ্রয় হিসেবে জানি বা এটির বেশ কিছু ধারা রয়েছে। যেহেতু ইতালি সরকার বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করতে যাচ্ছে, সেই প্রেক্ষিতে বাংলাদেশ থেকে অভিবাসীরা ইতালিতে প্রবেশ করলে আর রাজনৈতিক আশ্রয় পাওয়ার কোনো সুযোগ থাকছে না। এক্ষেত্রে একজন বাংলাদেশি যখন রাজনৈতিক আশ্রয় আবেদন করবে তখন এটি যাচাই করা হবে আর 99% রিজেক্ট হওয়ার সম্ভাবনা তৈরি হবে, কারণ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো সেই সকল দেশের অভিবাসীদেরকে জায়গা দিচ্ছে যে সকল দেশগুলো নিরাপদ নয় বা যে সকল দেশগুলিতে রাজনৈতিক অস্থিরতা সহিংসতা রয়েছে। যেহেতু বাংলাদেশকে তারা নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করতে যাচ্ছে, তার মানে বাংলাদেশিদের জন্য সামনের দিনগুলো ইতালিতে আরো বেশি কষ্ট, আরো বেশি বিপজ্জনক হয়ে যাচ্ছে বা অবৈধভাবে ইতালিতে গিয়ে রাজনৈতিক আশ্রয় চাওয়ার কোনো পথ আর খোলা থাকছে না। কাজেই আমাদেরকে সামনের দিনগুলিতে ইতালিতে আসার চিন্তা ভাবনা করলে অবশ্যই এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে, আর এভাবেই বাকি প্রক্রিয়াগুলো তারা সম্পন্ন করবে। এদিকে অলরেডি ইউরোপ ইউনিয়ন রুয়ান্ডা মডেল অনুসরণ করার চিন্তা ভাবনা শুরু করেছে, যা আমরা এর আগের কয়েকটি ভিডিওতে আপনাদেরকে তথ্য দিয়েছিলাম। রুয়ান্ডা মডেল বলতে যুক্তরাজ্য ঠিক যেভাবে অভিবাসীদেরকে রুয়ান্ডাতে পাঠিয়ে সেখানে রেখে যাচাই বাছাই করার একটি প্রক্রিয়া নিয়ে কাজ করছে, ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশও একই রাস্তায় হাঁটছে। তারও আফ্রিকার বিশেষ করে তিউনিসিয়াকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করতে চায়, আর তিউনিসিয়াতেই ইতালিতে আসা অভিবাসীদেরকে পাঠিয়ে সেখানে রেখে যাচাই বাছাই করার প্রক্রিয়া চেকিং করবে, যেটি ইউরোপীয় ইউনিয়নের বাকি দেশগুলো একই পথে হাঁটছে। যদিও এর মধ্যে আপনারা অবগত রয়েছেন ইতালি আলবেনিয়াতে অভিবাসী পাঠানোর যে চুক্তি করেছে সেটি সফলতার পথে, যদিও এখনো লোক পাঠানো শুরু হয়নি। এই ব্যাপারগুলো আপনি কিভাবে দেখছেন ভিডিওতে কমেন্টস করে জানিয়ে দিন। এদিকে এজিয়ান সাগর ব্যবহার করে স্পেনের বিভিন্ন দ্বীপে রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশ অব্যাহত রয়েছে। সর্বশেষ স্পেনিশ সরকারি মুখপাত্র সেলভেন্তো মের্তুমোর টুইট বার্তায় নিশ্চিত করা হয়, যেখানে বলা হয় বেশ কয়েকটি নৌকা থেকে তারা অভিবাসী উদ্ধার করেছে এবং 3 জনের মৃতদেহ শনাক্ত করেছে সেই নৌকাগুলিতে, যেগুলো আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ছেড়ে এসেছিল স্পেনের দ্বীপগুলিতে। সাধারণত নৌকায় থাকা অভিবাসীদের মৃত্যু কেন হয় এটি আমাদের জানার দরকার। যেখানে একটি নৌকা অতিরিক্ত শরণার্থী বোঝাই করা হয়, যাদের শারীরিক দুর্বলতা থাকে এবং আরো বিভিন্ন কারণে এই মৃত্যু হতে পারে, যদিও এটি আল্লাহই ভালো বলতে পারবেন। তবে এই সকল ক্ষেত্রে ফিটনেসের কিছু জটিলতা দেখা যায় যা বারবার ঘটছে। এদিকে ল্যাম্পুদোসা হটস্পট কর্তৃপক্ষ একটি তথ্য শেয়ার করেছে, যেখানে 2টি নৌকা থেকে 46 জন শরণার্থী উদ্ধার করা হয়েছে। লিবিয়ার বিভিন্ন উপকূল থেকে ছেড়ে আসা এই নৌকাগুলির শরণার্থীদেরকে উদ্ধার করা হয়েছে এবং নিরাপদে হস্তান্তর করা হয়েছে। এই প্রতিবেদনে কোন দেশের কতজন অভিবাসী তা তারা শেয়ার করেনি। আপনারা দেখেছেন অলরেডি গত কয়েকদিনে ধারাবাহিকভাবে শরণার্থী প্রবেশ শুরু করলেও আবারও সেটি অনেকটাই বন্ধ হয়ে গেছে, যার কারণ লিবিয়া এবং তিউনিসিয়ান কোস্টগার্ডের কঠোর অবস্থান। এদিকে তুরস্ক থেকে গ্রিসে নৌকা প্রবেশে পুশব্যাকের ঘটনা নিয়ে সারা পৃথিবীতেই আলোচনা রয়েছে। গ্রিস কর্তৃপক্ষ এ ধরনের ঘটনা বারবার ঘটাচ্ছে। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ফুটেজ
প্রচার করা হয়, যেখানে দেখা যায় গ্রিসের কোস্টগার্ডরা জোর করে নৌকাকে তুরস্কের উপকূলের দিকে ঠেলে দিয়ে আসছে। আর এই সকল নৃশংস ঘটনা তারা বছরের পর বছর ধরে করে যাচ্ছে, যদিও অফিসিয়ালি এটি গ্রিস কখনোই স্বীকার করে না, কিন্তু বিভিন্ন এনজিও সংস্থার তথ্য অনুযায়ী বারবার তাদের এই অপকর্ম আমরা দেখছি, যা অব্যাহত রয়েছে। সিআই4 একটি উদ্ধারকারী সংস্থা সর্বশেষ এক্সপার্ট তাই নিশ্চিত করেছে তারা শরণার্থী উদ্ধারের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে ভূমধ্যসাগরে ফিরে আসার জন্য। 2024 সালের পর থেকে এজিয়ান বোট রিপোর্টে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেখানে বেশ কিছু নৃশংসতা উঠে আসে। এখানে দেখা যায় এজিয়ান বোট রিপোর্ট একটি রিপোর্ট প্রকাশ করেছে গত সপ্তাহে 42টি নৌকায় করে 1096 জন অভিবাসী গ্রিসের বিভিন্ন দ্বীপে প্রবেশ করেছিল। 18টি নৌকাতে 498 জন, যেটি বিভিন্ন দ্বীপে নিবন্ধিত হয়েছিল। ধারাবাহিকভাবে অঞ্চলটি ব্যবহার করে বলাকান রোড ব্যবহার করে ইউরোপে প্রবেশের সংখ্যা বৃদ্ধি পাওয়ার মূল কারণ হচ্ছে মধ্যপ্রাচ্য সংকট, যা আপনারা অলরেডি অবগত রয়েছেন। এদিকে ল্যাম্পেদুসা হটস্পটের একটি তথ্য একটি এনজিও সংস্থা প্রচার করেছে, যেখানে বিস্তর প্রতিবেদন উঠে আসে। শরণার্থী প্রবেশ, শরণার্থী না আসা, শরণার্থী কমে যাওয়া বা বেড়ে যাওয়ার দিক নিয়ে বেশ কিছু তথ্য উপাত্ত তারা তুলে ধরেছে, যেটি দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন বর্তমান তিউনিসিয়া এবং লিবিয়ান কোস্টগার্ড বা তাদের সরকার অভিবাসীদের বাধা দিয়ে কি পরিস্থিতি তৈরি করেছে, আর যে কারণে ল্যাম্পেদুসা হটস্পটে শরণার্থী প্রবেশ করতে পারছে না। মে মাসের প্রথম সপ্তাহে 1000+ অভিবাসী ল্যাম্পেদুসা হটস্পটে প্রবেশ করেছিল, কারণ এই সময় এই অঞ্চলটিতে শরণার্থী বাধা দেওয়ার খুব একটা লক্ষ্য করা যায় না। কিন্তু এরপর থেকেই আবার শরণার্থীর উপর নৃশংস আক্রমণ চালাচ্ছে তিউনিসিয়ান কোস্টগার্ড এবং লিবিয়ান কোস্টগার্ড। প্রসঙ্গত এই সময়টিতেই ইতালির বর্তমান প্রধানমন্ত্রী লিবিয়া সফর করেছিল এবং সেখানে বিভিন্ন বাহিনীর সাথে বৈঠক করেছে এবং বর্তমান সরকারের সাথেও বৈঠক করেছে, যার মূল উদ্দেশ্য ছিল শরণার্থীদেরকে বাধা দেওয়া বা এই অঞ্চল ব্যবহার করে অভিবাসীরা যাতে ইতালিতে না আসতে পারে। এই প্রতিবেদনে উঠে এসেছে যে বেশ কিছু প্লাস্টিকের নৌকা করে লিবিয়া থেকে ছেড়ে আসা শরণার্থীরা ইতালির দ্বীপ ল্যাম্পেদুসায় প্রবেশ করেছিল এবং বেশ কিছু লোহার নৌকায় করে জরাজীর্ণ অবস্থায় তিউনিসিয়া থেকে ল্যাম্পেদুসা হটস্পটে প্রবেশ করেছিল। যদিও ঠিক এরপর থেকেই রেকর্ড সংখ্যক অভিবাসীকে তিউনিসিয়া এবং লিবিয়া তাদের উপকূল থেকে আটক করেছে। আর আটককৃত অভিবাসীদের ভাগ্যে কি ঘটে যা আপনারা সকলে অবগত রয়েছেন। উদ্ধারকারী সংস্থা অ্যালামফোন রেডিও টেকনোলজি, তাদের প্রতি আমাদের ভালোবাসা আরো কয়েক গুণ বেড়ে গেল, কারণ অ্যালামফোন রেডিও টেকনোলজি একটি বার্তা প্রচার করেছে, যেখানে ফিলিস্তিনের মানুষের পক্ষে তাদের অবস্থান স্পষ্ট করেছে। তারা বলেছে রাফা এর উপর ইসরায়েলের আক্রমণ ফিলিস্তিনের উপর ইসরায়েলিদের গণহত্যার হামলা আরো জোরদার করেছে। আমরা ইসরায়েল রাষ্ট্র এবং তার সহযোগীদের নিন্দা করি, যারা ফিলিস্তিন দখল করে তা ধ্বংস করে যাচ্ছে এবং এই পরিস্থিতি মোকাবেলায় যারা তাদেরকে সহযোগিতা করছে। এদিকে বিভিন্ন সীমান্ত বন্ধ করে রেখেছে যাতে করে অভিবাসীরা এই অঞ্চলটি ছেড়ে যেতে না পারে। অন্যদিকে ফিলিস্তিনে 1947 সাল থেকে এই কার্যক্রম অব্যাহত রেখেছে ইসরায়েল, যা অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক্সপার্ট তাই নিশ্চিত করে। ফিলিস্তিনের কাছ থেকে আমরা বহু কল পাচ্ছি, কিন্তু আমরা কোনোভাবেই তাদেরকে সহযোগিতা করতে পারছি না, কারণ মিশর এক পাশ বন্ধ করে রেখেছে, অন্যদিকে বর্তমান ইউরোপ ইউনিয়ন এবং ইতালির সরকার লেবাননের সাথে চুক্তি করেছে যাতে করে কোনো অভিবাসী না আসতে পারে। এক্ষেত্রে টোটাল পরিস্থিতিটি এমন হয়েছে যে ফিলিস্তিনিদেরকে সেখানে বন্দী করে রেখেই তাদেরকে মৃত্যু নিশ্চিত করা হচ্ছে, যা সত্যি মেনে নেওয়া যায় না। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই সহিংসতা বন্ধ করার জন্য ইউরোপ ইউনিয়নের যে দেশগুলো তাদেরকে সহযোগিতা করছে, নীতি নির্ধারকদের অবশ্যই এই ব্যাপারে তাদের সিদ্ধান্ত পরিবর্তন আনতে হবে এবং এই মানুষগুলোকে বেঁচে থাকার স্বাধীনতা দিতে হবে। অ্যালামফোনের আর্টিকেলটি অনেক বড় ছিল, আমরা শর্টকাটে আপনাদের সাথে প্রচার করেছি। আপনি এই ব্যাপারটি কিভাবে দেখছেন কমেন্টস করে জানিয়ে দিন। নো সিগন্যাল 24 এর সাথে যুক্ত থাকুন আরো তথ্য ইনফরমেশন প্রতিদিন দেখার জন্য। যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ।